পোকো X7 Pro, ও সরি, Redmi Turbo 4। হ্যাঁ, এটার নাম যদি ইন্ডিয়াতে রিলিজ হয় তাহলে হবে হচ্ছে পোকো X7 Pro, আর ইন্টারন্যাশনালি কিংবা চায়না ভেরিয়েন্ট যেগুলো সেগুলোতে মেবি এটা Turbo 4। হ্যাঁ, এই Turbo 4 নিয়ে হচ্ছে আজকে কথা বলবো। এটাকে গত বেশ কিছুদিন ধরে আমি ব্যবহার করতেছি, কিন্তু ব্যবহার করার আগে হচ্ছে ফোনটা যখন আমি হাতে নেই, হ্যাঁ বক্স থেকে খুলে ফেলেছি, এই হচ্ছে এই ফোন। এবং প্রথম দেখাতে আমার মনে হয় যে আপনি বলবেন যে এটা iPhone 16 কিনা। iPhone 16 এর মতোই একদমই বক্সই করা হয়েছে এবং দেখতে একদমই 99% iPhone 16, কিন্তু iPhone 16 হলেও ভিতরে iPhone 16 না। যাদের বাজেট অ্যাকাউন্ট অ্যারাউন্ড 40,000 টাকা, আপনি একটা গেমিং ডিভাইস কিনতে যাচ্ছেন, তাদের জন্য বলবো যে আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনার একটা গেমিং ডিভাইস কিনতে অনেক বেশি সুবিধা হবে। আর এই Turbo 4 এর কি হালচাল সেগুলো নিয়ে তো আজকের ভিডিওতে অবশ্যই কথা হবে। তার আগে ধন্যবাদ দিতে হয় MK মোবাইল পয়েন্টকে আমাদেরকে এই গরম গরম ডিভাইসটা এই শীতের মধ্যে পাঠিয়ে দেওয়ার জন্য। আপনি যদি এই Turbo 4টা কিনতে চান তাহলে আমি এখনই MK মোবাইল পয়েন্টে পাঠিয়ে দিচ্ছি। আপনি কিন্তু চাইলে যে কোনো সময় MK মোবাইল পয়েন্ট থেকে এই Turbo 4টা নিয়ে আসতে পারবেন। MK মোবাইল পয়েন্টের ফিজিক্যাল শপ রয়েছে বসুন্ধরা সিটিতে। তাছাড়াও কিন্তু তারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে কুরিয়ার করে যে কোনো ডিভাইস পাঠিয়ে দিতে পারবে। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল থাকছে ডেসক্রিপশন বক্সে। একটু আগে যেটা বলছিলাম যে দেখতে একদমই iPhone 16 এর মতো, Xiaomi শুধুমাত্র ডিজাইনটাই কপি করে না, তারা কিন্তু সফটওয়্যারের দিক দিয়েও দেখা যায় যে অনেক কিছু কপি করে ফেলে। তো সেই জায়গায় আমার কাছে সত্যি বলতে এটা ডিজাইন ভালোই মনে হচ্ছে, খারাপ না। এবং এই জায়গায় একটা রেড স্ট্র্যাপ দেওয়ার কারণে এটা দেখতে আরো বেশি ভালো লাগতেছে। আর এটাতে হচ্ছে একটা ম্যাট গ্লাস ইউজ করা হয়েছে। আমি শিওর না যে এটা গ্লাস নাকি প্লাস্টিক, এটা মেবি গ্লাস্টিক, কারণ এটা প্লাস্টিক হওয়ার চান্স বেশি। এই প্রাইস রেঞ্জে গ্লাস পাওয়ার চান্স নাই। তাছাড়াও এর যে ফ্রেমটা রয়েছে সেটা দেখতে অ্যালুমিনিয়াম মনে হলেও এটাও কিন্তু প্লাস্টিক, কিন্তু এটা প্লাস্টিক হওয়ার ফলে হাতে নিতে ভালোই প্রিমিয়াম ফিল হচ্ছিল। তাছাড়া বক্সি হওয়ার ফলেও কিন্তু ভালো কমফোর্টেবল। এর নিচের দিকে তাকালে দেখতে পারবেন একটা সিম ট্রে রয়েছে, যেখানে আপনি দুইটা সিম ইউজ করতে পারবেন, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। টপ সাইডে থাকলে দেখতে পারবেন আয়ার ব্লাস্টারের পাশাপাশি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং একটা সেকেন্ডারি স্পিকার থাকছে। আর রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। আর ডিসপ্লে ঠিক নিচের দিকেই কিন্তু একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এটা অবশ্যই অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশনটা আমার কাছে একটু বেশি নিচে মনে হচ্ছে, একটু উপরে হলে হয়তো বা রিচ করতে আরো বেশি ইজি হতো, বাট এটার সাথে আপনি খুব ইজিলি কিন্তু ইউজড হয়ে যাবেন। নর্মালি যখন এই ফোনটার ক্যামেরা বাম্পে আপনি তাকাবেন তখন আপনি এই জায়গায় কিছুই দেখতে পাবেন না, কিন্তু যখন চার্জ করবেন এই ফোনটাকে তখন দেখতে পাবেন এর দুইটা ক্যামেরা বাম্পের চারপাশেই লাল নীল বাতি জ্বলতেছে এবং এটা সত্যি অনেক বেশি সুন্দর। দেখেন যে কেমন জানি একটা অ্যানিমেশন হচ্ছে, দেখেই মনে হচ্ছিল যে একটা গেমিং ফোন। হ্যাঁ, এটা অবশ্যই একটা গেমিং ফোন। এই ফোনটার সামনের দিকে তাকালে দেখতে পারবেন খুবই সুন্দর একটা 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকছে এবং এই ডিসপ্লেটার বর্ডারটা দেখেন যে কতটা ন্যারো, যার কারণে মনে হয় যে একটা ডিসপ্লে হাতে নিয়ে বসে আছি। যদিও কিনা বটমে যে বেজেলটা রয়েছে সেটা একটু মোটা মনে হয়েছে, তাছাড়া কিন্তু উপরে এবং সাইডের বেজেলটা অনেক বেশি ন্যারো ছিল, যার কারণে ডিসপ্লেটা দেখতে অনেক বেশি প্রিমিয়াম। এই ডিসপ্লেটাতে 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেটের পাশাপাশি HDR10+ এর সাপোর্ট পাচ্ছেন। আর এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 3200 নিটস, যার কারণে যখন আপনি এটাকে ডিরেক্ট সানলাইটেও ইউজ করতে যাবেন ব্রাইটনেস নিয়ে কোনো অবস্থাতেই প্যারা খাবেন না। ডিসপ্লেটাও আমার কাছে খুবই ভালো মনে হয়েছে প্রাইস অনুযায়ী, কিন্তু এই ফোনটার প্রাইস যদি 35,000 টাকা এখন পাওয়া যেত তাহলে আমার মনে হয় যে এই ডিসপ্লেটা একদমই বেস্ট হতো এই বাজেটে। তাছাড়া এই ডিসপ্লের মধ্যে কোনো ধরনের কালার নেগেটিভিটি নাই, ডিসপ্লের শার্পনেস খুবই ভালো, ডিসপ্লে দেখতেও কোনো ধরনের প্রবলেম হচ্ছিল না, আউটডোর এবং ইনডোরে খুবই ভালো দেখা যাচ্ছিল। এই শীতের দিনেও ডিসপ্লের ব্রাইটনেস অনেক বেশি কম করে আপনি কম্বলের নিচে বসে বসে গেমিং করতে পারবেন। কিন্তু অন্যান্য অ্যামোলেড ডিসপ্লেগুলো যেরকম অনেক বেশি ভাইব্রেন্ট থাকে, স্যাচুরেটেড থাকে, দেখতে অনেক বেশি কালারফুল মনে হয়, কিন্তু এই ডিসপ্লেটার মধ্যে আমি এইটা পাই না, একটু ফ্যাকাশে টাইপের মনে হচ্ছিল, কালারটা একটু ন্যাচারাল টাইপের। তো ন্যাচারাল কালার মানুষজন পছন্দ করে না, এটাই স্বাভাবিক। যদিও কিনা এটার ভিতর থেকে সেটিংসে গিয়ে আপনি ভিড অন করে দিয়ে কালারটাকে একটু বুস্ট করতে পারেন, কিন্তু নর্মালি এটা দেখতে একটু ফ্যাকাশে টাইপের মনে হচ্ছিল। এটা যদি একটু বেশি কালারফুল হতো তাহলে আরো বেশি ভালো হতো। শুরুতে আপনাদেরকে যেটা বলছিলাম যে এই Turbo 4টা গেমারদেরকে টার্গেট করে বানানো হয়েছে। এই জায়গায় আপনি প্রসেসর হিসেবে পাচ্ছেন MediaTek Dimensity 8400 আলট্রা যে চিপটা রয়েছে সেটা, এবং এটা কিন্তু একটা নতুন চিপ, আর নতুন চিপ হিসেবে দেখলাম খুবই ভালো পারফর্ম করতেছিল। আর এই চিপটা বিল্ড করা হয়েছে 4 nanometer আর্কিটেকচারে। এই নতুন অক্টাকোর প্রসেসরটার একটা কোর হচ্ছে 3.25 GHz এর Cortex A725, আর হচ্ছে তিনটা কোর 3.0 GHz এর Cortex A725, আর চারটা কোর হচ্ছে 2.1 GHz এর Cortex A725। আর এখানে স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 4.0, যার কারণে দেখা যাচ্ছিল যে এটা পারফরমেন্স দিচ্ছিল অনেক বেশি ভালো, কারণ এটা থেকে আপনি একটা সিমিলার আউটপুট পাবেন স্ন্যাপড্রাগন 7 Gen 3 যে চিপটা রয়েছে সেটার সাথে মোটামুটি ভালোভাবে কম্পিট করতে পারে। যদিও কিনা স্ন্যাপড্রাগন 8 Gen 3 থেকে এটা অনেকটাই পিছিয়ে আছে, তারপরেও কিন্তু এটার মধ্যে আপনি যে কোনো ধরনের গেম খুবই স্মুথলি প্লে করতে পারবেন এবং লং টাইম ধরে এটার পারফরমেন্স কিন্তু ধরে রাখতে পারতেছিল। এটার মধ্যে আমি PUBG খেলে দেখেছি যে 1-1.5 ঘন্টা খেলার পরেও ফোনটা খুব বেশি একটা হিট হচ্ছিল না। এর কারণ হতে পারে হয়তো বা প্লাস্টিক বডির কারণে হাতে হিটটা ফিল হচ্ছিল না, কিন্তু একটা সময় দেখা যায় যে ওভার হিটের কারণে ফোনের পারফরমেন্স ড্রপ করে। কিন্তু এই ফোনটার মধ্যে লং টাইম গেমিং করার ফলেও দেখলাম যে এটার মধ্যে পারফরমেন্স ড্রপ করতেছে না। এর কারণ হচ্ছে এর ভিতরে থাকা ভাইপার কুলিং চেম্বার, যার কারণে খুব দ্রুতই কিন্তু এর হিটটাকে কমিয়ে আনে, যার কারণে লং টাইম ধরে খুবই ভালো একটা স্টেবল পারফরমেন্স পাওয়া যাচ্ছিল। আপনারা হয়তো অনেকেই জানেন গেমিং সেন্ট্রিক যে ফোনগুলো রয়েছে সেগুলোর ক্যামেরা আউটপুট খুব বেশি একটা ভালো হয়ে থাকে না। এই জায়গায় আপনি মেইন লেন্স হিসেবে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা এবং আলট্রা ওয়াইডে পাচ্ছেন একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা, আর সেলফি ক্যামেরাতে থাকছে 20 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। এর মেইন লেন্সের ছবিগুলো মোটামুটি এভারেজ মানের ছিল, আহামরি ভালো বলবো না। এটা এখন যে বাজেটে পাওয়া যাচ্ছে এই বাজেটে
বাজারে কিন্তু আইকিউ নিও 10 পাওয়া যাচ্ছে, যেটার ক্যামেরা কিন্তু এটা থেকে আবার বেটার, পারফরমেন্সের দিক দিয়েও কিন্তু নিও 10টা এটা থেকে এগিয়ে আছে। তো সেই জায়গায় এটার ক্যামেরা নিয়ে আমি খুব বেশি একটা মানে আশা রাখতেছি না। আপনারা যারা গেমিং ফোন কিনবেন তারা ক্যামেরা নিয়ে খুব বেশি একটা চিন্তা না করলেও হবে। এর মেন লেন্সের পোর্ট্রেটগুলো মোটামুটি ভালোই সুন্দর ছিল, এজ ডিটেক্ট ভালোই করতে পারে, কিন্তু দেখা যায় যে বিউটিফিকেশন অফ করার পরেও ফেসটাকে একটু স্মুথ করে দিচ্ছিল, এই ধরনের একটু প্রবলেম হচ্ছিল। তাছাড়া এর মেন লেন্স থেকে যখন আপনি আলট্রাওয়াইডে যাবেন তখন আপনি কালার শিফটিংটা দেখতে পারবেন যে কালারটা একদমই চেঞ্জ করে দেয়। তাছাড়া এটাই অনেক বেশি ন্যাচারাল ছবি তুলতেছিল, অনেকেই হয়তো ন্যাচারাল ছবি পছন্দ করবে না, বুস্টেড কালার পছন্দ করে থাকেন, তাদের কাছেও কিন্তু এটার ছবি খুব একটা ভালো লাগবে না। আর সেলফি ক্যামেরা নিয়েও কমপ্লেন করার খুব বেশি একটা জায়গা নাই, গেমিং ফোন হিসেবে খুবই ভালো সেলফি দিচ্ছিল, কিন্তু ওই যে যেটা বলতেছিলাম অনেক বেশি ন্যাচারাল ছবি তুলে, যার কারণে দেখতে একটু ফ্যাকাশে মনে হয়। একটু বেশি কালারফুল হলে ছবিটা দেখতে নর্মালি সুন্দর দেখা যায়, কিন্তু অনেকেই আছেন যারা ন্যাচারাল ছবি পছন্দ করেন। আর এর ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু এই প্রবলেমটা রয়েছে, বিউটিফিকেশন অফ করার পরেও দেখা যায় যে ফেসটাকে একটু স্মুথ করে দেওয়ার মতো অবস্থা করে ফেলে। এই স্মুথনেসটা হয়তো অনেকের কাছেই ভালো লাগবে। ক্যামেরা নিয়ে হতাশ হলে আপনি যেই জায়গায় হতাশ হবেন না সেটা হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ, কারণ এই জায়গায় আপনি ব্যাটারি হিসেবে পাচ্ছেন 6550 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি, যার কারণে আপনি এটা থেকে অনায়াসই 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি কিনা আপনি গেমিং না করে রেগুলার লাইফে ইউজ করতে যান। আর যদি আপনি অনেক বেশি গেমিংও করেন তারপরেও আমার মনে হয় যে এটা থেকে আপনি অনায়াসই 1 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। তাছাড়া এর বক্সের মধ্যে কিন্তু একটা 90 ওয়াটের ফাস্ট চার্জার থাকতেছে, এই ফোনটাকে খুব দ্রুতই কিন্তু আপনি চার্জও করে ফেলতে পারবেন। চার্জ নিয়ে আমার মনে হয় না যে এই ফোনের মধ্যে অ্যাটলিস্ট কেউ কোনো ধরনের প্যারা খাবে। ফাইনালি এখন কথা হচ্ছে এই টার্বো 4 মানে পোকো X7 Pro যে ফোনটা রয়েছে সেইটা আপনি এই অ্যারাউন্ড 40,000 টাকা প্রাইসে এখন চাইনিজ ভেরিয়েন্ট যেটা রয়েছে সেটা কিনবেন কিনা। আমি বলবো যে এই 40,000 টাকা প্রাইস আমার কাছে এটা একটু বেশি মনে হচ্ছে, কারণ 40,000 টাকা বাজেটে আইকিউ নিও 10টা আরেকটা বেস্ট ডিল। তো সেই জায়গায় এসে এই টার্বো 4টা আমি কনসিডার করতে আপনাদেরকে বলবো না। এটার প্রাইস কমে যখন 35 কিংবা 36 এ চলে আসবে তখন আমার মনে হয় যে একটা বেস্ট ডিল হতে পারে, সেই সময়টাতে আপনি দেখতে পারেন। তাছাড়া এটা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট আসলে আপনি সেটাও দেখতে পারেন, যেহেতু এটা চাইনিজ ফোন যার কারণে প্রচুর পরিমাণে ব্লুটুথ পাবেন এবং মাঝে মাঝে বিকাশ অ্যাপ কিংবা ফুডপান্ডা অ্যাপে হয়তো বা প্যারা খেতে পারেন এবং নোটিফিকেশন নিয়ে প্যারা খাবেন, হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারের নোটিফিকেশন ঠিকঠাক পাবেন না। তো এই ধরনের টুকটাক ইস্যু কিন্তু রয়েছে এই চাইনিজ ফোন হওয়ার ফলে। তো সেই জায়গায় আপনি যদি চান যে পোকো X7 Pro যেটা রয়েছে সেটাও কিন্তু দেখতে পারেন, সেটা এখন আসছে কিনা আমি শিওর না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।